দেখ কোন অঙ্কটা করবো। দেখ 2019 সালে অনার্সে এসেছিল, একদম টাটকা অঙ্ক। টাটকা অঙ্ক মানে বুঝিস, একদম নিউ সিবিসিএস সিস্টেমে যে নতুন সিলেবাস, ফার্স্ট একবারই তো পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত। অফলাইনে কিন্তু ফিফথ সেমিস্টারে একবারই পরীক্ষা হয়েছে, ঠিক আছে? সেই বছরই ওই অঙ্কটা দিয়েছি, ঠিক আছে? তো তো অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালের সঙ্গে অ্যাসেসমেন্ট অফ ফার্ম অর আসে, ঠিক আছে? তো তো ফার্ম, কেউ যদি ফোর্থ সেমিস্টারে ইনকাম ফ্রম বিজনেস ভালো করে থাকে, তার কাছে অ্যাসেসমেন্ট অফ ফার্ম পড়া 3 মিনিটের খেলা। মানে 3 মিনিট মানে কি, ধর ফোর্থ সেমিস্টারে তোরা ইনকাম ফ্রম বিজনেস করেছিলি তো, আচ্ছা ওখানে বিজনেস কি করেছিলি? পার্টনারশিপ বিজনেস করেছিলি নাকি সোল প্রপারেটরশিপ করেছিলি? ওখানে সোল প্রপারেটরশিপ করেছিলি, আর এখানে কি করব? পার্টনারশিপ বিজনেস। মানে মোদ্দা কথা বিজনেসই করব, ওখানেও বিজনেস করেছি এখানেও বিজনেস করছি। ওখানে করেছিলাম সোল প্রপারেটরশিপ বিজনেস, আর এখানে করব পার্টনারশিপ বিজনেস। অঙ্ক একই, আলাদা কিছু না। তো ওই বিজনেসটা যে জানে তার সঙ্গে ইকুয়াল জুড়ে যাবে, 5-10 মিনিট এক্সট্রা জুড়ে যাবে, এই তো অঙ্ক। যে বিজনেস পারে না, নর্মাল ইনকাম বা বিজনেস পারে, তাকে এই অঙ্ক কেউ আটকাতে পারে, সে পাবেই। এবং এরকমও দেখা গেছে এক্সাম হলে কেউ যদি বিজনেস পারে না, এই অঙ্কই করে দেয়, ঠিক আছে? তো তো বোঝার চেষ্টা কর কোশ্চেনটা কি দিয়েছিল 2019 সালে অনার্সে। এবং আমার তো মন বলছে, মানে ওই বছর আমার ব্যাচে যে কটা স্টুডেন্ট সবাই ফার্মই করেছিল, সবাই এই ফার্মই করেছিল। তার কারণটা কি জানিস তো? ওই বছর কি দিয়েছিল 2019 সালে, এর সঙ্গে স্যালারি দিয়েছিল। এবার ওরা বুঝতে পারেনি স্যালারি দিয়ে দেবে, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালে ওরা বুঝতে পারেনি স্যালারি দিয়ে দেবে, স্যালারি তো ফোর্থ সেমিস্টারে থাকে, ওরা বুঝতে পারেনি স্যালারি দিয়ে দেবে। তো ওরা স্যালারি করেনি, ওরা এটা করেছে। কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম তো, কোনো ব্যাপার না। তো দেখ অঙ্কটা পড়ছি, বলছে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম অফ মেসার্স পি অ্যান্ড কিউ। তো যখনই ফার্মের অঙ্ক দেবে, তার কাজ কর, অঙ্কটা ফটো তুলে নে, এখান থেকে ফটোটা তুলে নে, কোশ্চেনটা ফটোটা তুলে নে। তো দেখ কোশ্চেনটা পেয়ে গেছিস, তাহলে তাহলে কোশ্চেনটা কি করে কি বুঝতে পারলি? দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম। বারবার বলছি তোর যে এই যে চ্যাপ্টারের নাম কি, অ্যাসেসমেন্ট অফ ফার্ম। ফার্মের অ্যাসেসমেন্ট করো। ফার্ম, ফার্ম মানে কি? পার্টনারশিপ বিজনেস, বুঝতে পারছিস তো? পার্টনারশিপ বিজনেস। তো দেখ এখানে পার্টনারশিপ বিজনেসটার নাম কি? মেসার্স পি এন্ড কিউ। তো নাম শুনেই বুঝতে পারছিস, তার মানে এইখানে এই বিজনেসের মালিক কারা কারা আছে? পি আর কিউ, দুজন মিলে বিজনেস করছে, পি আর কিউ। শেয়ারিং প্রফিট অ্যান্ড লস। আর তোরা পার্টনারশিপ আগে করে এসেছিস, পার্টনারশিপ বিজনেস হলে ওদের একটা ডিট থাকতো না যে পার্টনাররা কত করে প্রফিট নেবে? অর্থাৎ পি আর কিউ যে বিজনেস, এই বিজনেস থেকে যত টাকা কামাবে, ঠিক আছে, যত টাকা কামানো হবে বিজনেসে, যত টাকা কামাবে তার 3 ভাগ নেবে পি আর 2 ভাগ নেবে কিউ। তা পার্টনারশিপ আগেই করেছিস, ঠিক আছে? তো তার মানে এটাও তোরা বুঝতে পারলি, প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে দেবে। আর তোরা তো অ্যাকাউন্টসে করে এসেছিস, প্রফিট শেয়ারিং রেশিও বলে না দিলে কি হতো? ইকুয়াল হতো। For the previous year ending 31st March 2022 is given below, ঠিক আছে? তো আর যখনই তোরা তোদের অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক দেবে না, ওরা একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দেবে। জানিস তো কি দিয়ে দেবে? ওরা একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে এখানে, পিএল অ্যাকাউন্ট, বুঝতে পারছিস তো? দেখ প্রথমে দিয়ে টু কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, রেমুনারেশন টু এমপ্লয়ি দিয়েছে, ঠিক আছে? তো আচ্ছা রেমুনারেশন মানে জানিস তো? স্যালারি, স্যালারি টু এমপ্লয়ি। ভালো করে বোঝ, এমপ্লয়িকে স্যালারি দেওয়া আর পার্টনারকে স্যালারি দেওয়া দুটো কি এক? পার্টনারকে স্যালারি দেওয়া মানে মালিককে স্যালারি দিয়েছে, আর এমপ্লয়িকে স্যালারি দেওয়া মানে, আমি একটু তোদের তোদের পুরোনো জিনিসে একটু একটু পুরোনো জিনিসের কথা বলি। তোরা যখন 11 থেকে অঙ্ক করতি না, 11 অনেক সময় ফাইনাল অ্যাকাউন্ট করতি, পিএল অ্যাকাউন্টে ডেবিটে স্যালারি আসতো। ওই স্যালারিটা কাকে দিতাম? মালিককে দিতাম নাকি এমপ্লয়িকে দিতাম? বলতে পারবি? এমপ্লয়িকে দিতাম। তার মানে, ঠিক আছে? তো আর যখন আমরা পিএল অ্যাপ্রো করলাম, ক্লাস 12 এ উঠলাম, ফান্ডামেন্টাল পার্টনারশিপ পিএল অ্যাপ্রো করলাম, ওখানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিটে লিখতাম টু পার্টনার স্যালারি। তার মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? তার মানে যখনই পার্টনারশিপ থাকবে তখন দেখবি পার্টনার স্যালারি চলে আসবে। এবং এটা পার্টনারশিপ অ্যাক্টে বলাই আছে, এটা পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে। কি বললাম বুঝতে পারলি তো? আমরা যখন, আমি তোদের মনে করাই, তোরা যখন ফোর্থ সেমিস্টারে যখন বিজনেস করেছিলি না, ওখানে পিএল অ্যাকাউন্টের ডেবিট অনেক সময় লেখা থাকতো স্যালারি। অ্যাডজাস্টমেন্টে দিয়ে তো কখনো কখনো বলেই তো এটা পার্টনার, মানে বলেই তো এটা প্রোপ্রাইটারের স্যালারি, ওটাকে ডিসঅ্যালাউড করতাম। কারণ বিজনেসের মালিক বিজনেস থেকে অনলি প্রফিট এক্সপেক্ট করতে পারে, ও স্যালারি এক্সপেক্ট করতে পারে না। কিন্তু পার্টনারশিপ বিজনেসের রুলটাই চেঞ্জ। পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা যে কাজকর্ম করে না, ওরা বিজনেস থেকে স্যালারি পেতে পারে। তাহলে তোকে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো তাহলে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পায়। তোরা তো পড়েছিস, তোরা তো পার্টনারশিপ তো পড়ে আসছিস। পার্টনারশিপ বিজনেসে কি ছিল? পার্টনারশিপ ডিটেইল লেখা ছিল পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পায়, স্যালারি পেতে পারে।
কিন্তু ধর নর্মাল বিজনেসে ধর সাপোজ আমি আমাদের একটা বিজনেস খুলেছি, ধর মিস্টার প্রবীণ নাম দিয়ে একটা বিজনেস খুলেছি। এবার আমার ইচ্ছা হলো আমি আমার ব্যবসা থেকে স্যালারি নেব, আমি কখনো স্যালারি পেতে পারি না। এরকমই যখন অঙ্ক করতি ফোর্থ সেমিস্টারে পিএল অ্যাকাউন্ট, আমি বলেইছি কেমন থাকতো, আমি তোকে বলছি পিএল অ্যাকাউন্ট থাকতো না যখন আগে ফোর্থ সেমিস্টারে যখন আমরা কি করতাম, ফোর্থ সেমিস্টারে যখন ইনকাম বিজনেস করতাম, দ্যাট সোল প্রপার্টিশিপ বিজনেস করতাম, এখানে থাকতো কি নেট প্রফিট, এখানে থাকতো সাপোজ জিপি, এখানে থাকতো টু প্রোপ্রাইটার স্যালারি, প্রোপ্রাইটার স্যালারি, ঠিক আছে, বা বাদ দে প্রোপ্রাইটার, ধর লেখা থাকতো শুধু স্যালারি, শুধু স্যালারি কত টাকা, ধর 10,000 টাকা লেখা আছে। অ্যাডজাস্টমেন্টে বলেই তো এই যে 10,000 টাকা স্যালারি আছে, তার মধ্যে 1,000 টাকা মালিকের স্যালারি আর 9,000 টাকা কার স্যালারি, স্যার এমপ্লয়ীদের স্যালারি। তো আমি বলতাম যে না, এই 9,000 টাকাটাই অলরেডি এখানে দেখানো উচিত, 1,000 টাকা দেখানো উচিত না, সেই 1,000 টাকা ডিসঅ্যালাউ করতাম। তার মানে আমরা সোল প্রপার্টিশিপ বিজনেসে প্রোপ্রাইটার স্যালারি নিতে নেই, সোল প্রপার্টিশিপ বিজনেসে মালিকের স্যালারি নিতে নেই, কিন্তু পার্টনারশিপ বিজনেসে তুমি মালিকের স্যালারি নিতে পারো। তার মানে এখানে দেখে ঘাবড়ানোর কিছু নেই, তোরা ভাববি এরকম ভাবার চেষ্টা করতে হবে না। এখানে দুটো দিয়েছে, একটা স্যালারি দিয়েছে এমপ্লয়ীদের স্যালারি, তো এমপ্লয়ি আমি বিজনেস করতে গেলে এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে, তো বিজনেস করতে গেলে এমপ্লয়ি লাগবে, হ্যাঁ কি না, তো এমপ্লয়ি যদি রাখি তাহলে তাদের স্যালারি দিতে হবে, তার স্যালারি দিতে হবে। তারপর কি বলছে, রেমুনারেশন টু পার্টনার, ভালো করে বোঝ কি লেখা আছে, রেমুনারেশন টু পার্টনার। পার্টনার কারা কারা এই অঙ্কে, স্যার পি আর কিউ দুজন বিজনেসের পার্টনার, বিজনেসের পার্টনার কারা কারা, পি আর কিউ। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, পার্টনাররা বোনাস পেতে পারে, পার্টনাররা কমিশন পেতে পারে। এটা তোরা ক্লাস 11-এ পড়েছিলি, বিজনেস স্টাডিজে পড়েছিলি, ঠিক আছে। অংশীদারি কারবার থেকে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা কি কি পায়, ঠিক আছে, না হলেও পুরোনো বই আছে খুলবি, তোরা লতেও পড়েছিলি পার্টনারশিপ বিজনেসের রুল, পার্টনারশিপ বিজনেসে পার্টনার কি কি পেতে পারে, ক্লাস 12-এ অ্যাকাউন্টসও পড়েছিলি, থার্ড সেমিস্টারে অ্যাকাউন্টসও পার্টনারশিপ পড়েছি, সব জায়গায় পড়েছি। পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা কি কি পায়, স্যার বোনাস পায়, কমিশন পায়, স্যালারি মানে রেমুনারেশন পায়, এইগুলো পায়, রুল আছে পাওয়ার, ঠিক আছে, এরা পেতে পারে। কিন্তু ইনকাম ট্যাক্স কি বলছে, ইনকাম ট্যাক্স কিন্তু এখানে আবার বাধা দিয়েছে, জানিস ইনকাম ট্যাক্স এখানে বড়সড় বাধা দিয়েছে, বলছে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা স্যালারি পেতে পারে, তার মানে এই নয় যে যত খুশি টাকা তুলে নেবে, আমরা কিছু রুল বেঁধে দেবো, এত টাকাই তুলতে পারে, বুঝতে পারছিস তো। কোনো পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা অবশ্যই স্যালারি তুলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা কত টাকা তুলছে, ইনকাম ট্যাক্স যা বলেছে তার বেশি তুলেছে না কম তুলেছে, ইনকাম ট্যাক্সের লিমিট বেঁধে দিয়েছে। কি বললাম বুঝতে পারলি, কি বললাম, সাপোজ আমি তোকে বলছি ধর একজন পার্টনার, ধর দুজন পার্টনার মিলে ধর 3 লাখ টাকা তুলেছে স্যালারি, কিন্তু ইনকাম ট্যাক্স একটা লিমিট বেঁধে দিয়েছে, বলছে 2 লাখ টাকার বেশি তুমি নিতে পারবে না। স্যার কি করে লিমিট বেঁধেছে সেটাই তো শিখবো এখানে, বুঝতে পারলি তো, বুঝতে পারলি কি বললাম। আচ্ছা তোরা যখন আমি তো জিজ্ঞাসা করি, তোরা 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, পিএল অ্যাকাউন্টের ডেবিটে সত্যি করে মনে করার চেষ্টা কর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখতে পিএল অ্যাকাউন্টের ডেবিটে, বল লিখতে পিএল অ্যাকাউন্টের ডেবিটে, হ্যাঁ না লিখতি না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল সোল প্রপার্টিশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কখন আসে, মনে করার চেষ্টা কর, মনে কর ক্লাস 12-এ যখন ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ করলি, পিএল অ্যাপ্লাই করলি পার্টনারশিপ, ওখানে লিখতি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মনে পড়ছে, ওখানে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখতি। অ্যাকচুয়ালি পার্টনারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কনসেপ্টটা আসে, কিন্তু আরে আমি বিজনেসের মালিক, সোল প্রপার্টিশিপ বিজনেস, আমি বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি বিজনেস থেকে প্রফিট এক্সপেক্ট করবো, আমি ইন্টারেস্ট এক্সপেক্ট করতে পারি না। কি বললাম বুঝতে পারলি তো, এই জন্য তোরা দেখতি যখন ফোর্থ সেমিস্টারে যখন ইনকাম অফ বিজনেস করেছিলি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে যদি থাকতো ডিসঅ্যালাউ করতাম, তাই না, ডিসঅ্যালাউ করতাম, কিন্তু এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডিসঅ্যালাউয়ের প্রশ্ন উঠবে না, কারণ পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা ক্যাপিটাল দিয়েছে, ইন্টারেস্ট পাবে, ঠিক আছে তো, পার্টনাররা ক্যাপিটাল দিয়েছে, ইন্টারেস্ট পাবে। এখানে জানিস দেখ কি বলেছে, স্যার ইন্টারেস্ট পার্টনার দিয়ে 16%। দেখ আমি এখন অঙ্কই আরম্ভ করলাম না, যে কোশ্চেন পড়ছি এখন, আমি অঙ্কই আরম্ভ করতে পারি, 10 মিনিট হয়তো হয়ে গেছে। ইন্টারেস্ট টু পার্টনার্স মানে বুঝতে পারছিস তো, ইন্টারেস্ট টু পার্টনার্স মানে বুঝতে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, পার্টনার এখানে কারা কারা, পি আর কিউ। পি ধর আমি জানি না কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, সাপোজ ধর পি ব্যবসা শুরু করার সময় 1 লাখ টাকা নিয়ে এসছে, আর কিউ ধর ব্যবসা শুরু করার সময় 2 লাখ টাকা নিয়ে এসছে, তাই এরা যে ব্যবসাকে এত এত টাকা দিল, বিজনেস ওদের কি দেবে জানিস, ওদের ইন্টারেস্ট দেবে, জানিস বিজনেস ওদের ইন্টারেস্ট দেবে। স্যার কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেই দিয়েছে তো, 16% ইন্টারেস্ট দেবে, সাপোজ 16% ইন্টারেস্ট দেবে, তো 16% ইন্টারেস্ট দিলে কত পাবে, ও 16,000, আর একেও যদি 16% দেয় তাহলে ও পাবে কত, 32,000। কি বুঝতে পারছিস তো, বইতে কি লেখা আছে পরের ব্যাপারে, কি বললাম বুঝতে পারলি, হ্যাঁ স্যার পি এত টাকা ক্যাপিটাল দিয়েছে, ওকে 16,000 টাকা ইন্টারেস্ট দেবে, কিউ এত টাকা ক্যাপিটাল দিয়েছে, ওকে 32,000 টাকা ইন্টারেস্ট দেবে। এটা বিজনেসের ইনকাম না এক্সপেন্সেস, এক্সপেন্সেস। এই জন্য দেখবি তোরা যখনই অঙ্ক করবি দেখবি পিএল অ্যাকাউন্টে ডেবিটে লেখা থাকবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাই না, তোরা তো পিএল অ্যাপ্লাই করতি।
এইবার ইনকাম ট্যাক্স এখানে আবার বাধা সৃষ্টি করেছে। কি বাধা সৃষ্টি করেছে? বলছে তোমার ইচ্ছা হলো তুমি এত % ইন্টারেস্ট দিয়ে দেবে, এমন না, আমরা একটা রুল বেঁধে দিচ্ছি, এর উপর তুমি দিতে পারবে ইন্টারেস্ট। ওরা রুল বেঁধে দিয়েছে, জানিস কি রুলটা বেঁধেছে 12%। আমি 12% অব্দি অ্যালাউ করবো, 12% এর বেশি অ্যালাউ করবো না। তাহলে এখানে কত দিয়েছে? 16% দিয়েছে তো, তাহলে ইনকাম ট্যাক্স এখানে বাধা সৃষ্টি করবে। আমার কথাটা বুঝতে হচ্ছে তো কি বললাম? এই জিনিসগুলো তোকে বুঝতে হবে। আমি লিখে দেবো, চিন্তা নেই, কিচ্ছু চিন্তা করতে হবে, নোট কিছু করতে হবে না, আমি পড়ছি, নোট করতে হবে না, আমি তো বলে দিচ্ছি। এখানে রুল কি ভালো করে দেখ। তোমার পার্টনারশিপ বিজনেস, ধর তোরা 3 জন মিলে বা 4-5 জন মিলে একটা পার্টনারশিপ বিজনেস করবে বলে ঠিক করেছিস, তোরা নিজেরা চুক্তি করেছিস যে না আমরা বিজনেসে যা যা ক্যাপিটাল দেবো বিজনেস থেকে আমরা 16% করে ইন্টারেস্ট নেবো। ইনকাম ট্যাক্স এটা কেন মানবে? ইনকাম ট্যাক্স নাও মানতে পারে। ইনকাম ট্যাক্সের নিয়ম আছে, ওরা বলেছে যে আমরা 12% অব্দি অ্যালাউ করবো, 12% অব্দি অ্যালাউ করবো। 12% এর বেশি হলে ওটাকে আমরা ডিসঅ্যালাউ করে দেবো। কত % ডিসঅ্যালাউ করবো? 4% ডিসঅ্যালাউ করবো। তো করে দেবো, কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেবো। এরকমই রেমুনারেশনের কথা, এখানে এরকমই। তুই বুঝতে পারছিস তো? আমার দেখ অঙ্ক তো আমি করতে, এই অঙ্কটা করতে 5 মিনিট লাগবে, 5 মিনিট অঙ্ক আমি দিতে পারি। আমার ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে লাইন বাই লাইন মানে বোঝানো, তাহলে কি বলেছি? কস্ট অফ গুডস সোল্ড। স্যার কস্ট অফ গুডস সোল্ড এটা কি অ্যালাউড ডিসঅ্যালাউড কি হবে? দেখ বিজনেস করছে কারা কারা? স্যার পি আর কিউ বিজনেস করছে। তো পি আর কিউ বিজনেস করতে গেলে ওদের জিনিসপত্র কিনতে হবে, পারচেস করতে হবে, গুডস কিনতে হবে, ওদের তো গুডস কিনতে হবে, গুডস কিনবে, গুডস বেচবে। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? স্যার যেই গুডসটা বিক্রি করে তার কস্ট কত? এটা কি বিজনেস এক্সপেন্ডিচার? কি বিজনেস এক্সপেন্ডিচার? তো বিজনেসের এক্সপেন্ডিচার। তাহলে ঠিক আছে, এখানে লেখা ঠিক আছে, কোনো ভুল নেই। বোঝা গেল তো? রেমুনারেশন গুলো বলে দিচ্ছি। আদার এক্সপেন্সেস, বিজনেস করতে গেলে বিভিন্ন খরচাপাতি হয় তো, স্যার এটাও তো বিজনেসের খরচ। ডেপ্রিসিয়েশন মনে করার চেষ্টা কর, যখন আমরা ইনকাম ফ্রম বিজনেস করেছিলাম কি করতাম? পিএল অ্যাকাউন্টের ডেবিটে যদি ডেপ্রিসিয়েশন থাকতো সেটাকে আমরা অ্যাড করতাম, ডিসঅ্যালাউ করতাম, তারপর ইনকাম ট্যাক্স যে ডেপ্রিসিয়েশন বলতো সেটাকে ডিসঅ্যালাউ করতাম। মনে পড়ছে তো? মনে পড়ছে কি পড়ছে না? এটাই করতাম। এই জিনিসগুলো তোর মাথায় যত রাখবি না, এখানে কোনো সমস্যা হবে না। আমি রিয়েলি বলছি, এই চ্যাপ্টার 20 মেরে অঙ্ক হয়ে কিছু নেই, চ্যাপ্টার অঙ্ক, এই চ্যাপ্টার অঙ্কে কিছু নেই। দুটো পয়েন্ট মনে রাখতে হবে, অঙ্ক শেষ। কি দুটো পয়েন্ট? স্যার রেমুনারেশনের রুল কি বলেছে, আর এই ইন্টারেশন ক্যাপিটাল রুল, এই দুটো পয়েন্ট যার মাথায় আছে সে একদম ইজিলি অঙ্ক করে দেবে, কিচ্ছু নেই অঙ্কটা। তাহলে বোঝা গেল তো? স্যার বুঝতে পেরেছি। এবার এইদিকে চলে আস, সেল। তো বিজনেস করবে তুমি, পি কিউ দুজন মিলে বিজনেস করছে, ওরা মার্কেটে প্রোডাক্ট বেচবে না? মার্কেটে প্রোডাক্ট বেচে সেল হবে না? এটাও তো ঠিক আছে, এটাও ঠিক আছে, কোনো চিন্তা নেই। ইন্টারেস্ট অফ ড্রয়িংস বল, তোরা যখন 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি তখন পিএল অ্যাকাউন্টে আসতো ইন্টারেস্ট অন ড্রয়িংস? পেয়েছিলি না? স্যার কোনোদিন পাইনি। ইন্টারেস্ট অন ড্রয়িংস কখন হবে? পার্টনারশিপ বিজনেসে। এখন তুই বলি স্যার ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্রেডিট দিয়ে কেন দিয়েছে? আচ্ছা কেউ বলতে পারবি? এটা আমার বলা উচিতই না, এটা ক্লাস 12 এর স্টুডেন্টকে বলে দেবে। 12 এর স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে বলে দেবে ইন্টারেস্ট অন ড্রয়িংস পিএল এর ক্রেডিটে কেন এসেছে। পিএল এর ক্রেডিটেই আসবে। তার কারণ কি? ফার্মের ইনকাম কেন? ধর আমি ব্যবসার পার্টনার, আমার টাকার দরকার 1 লাখ টাকা, ব্যবসা থেকে টাকা তুলেছি। এবার ব্যবসা তখন আমার কাছে হাত চাইবে, বলবে, হাত পেতে বলবে দাও আমাকে টাকা দাও। তুমি আমার থেকে টাকা নিয়েছো, তার বদলে আমাকে ইন্টারেস্ট দাও। এটা বিজনেসের ইনকাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস কি হয়? বিজনেসের ইনকাম হয়। ঠিক আছে তো? তো বুঝতে পারছিস এখানে কত দিয়েছে? 8,000। তো এরকমই কিছু কিছু পয়েন্ট বলেছে। তারপর ইন্টারেস্ট বলেছে। স্যার এটা কিসের ইন্টারেস্ট? আরে ধর না ও ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংকে টাকা রাখতে পারে না? পার্টনারশিপ বিজনেসে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যাংকে টাকা রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, এটা কি ইনকাম? আচ্ছা এটা কি বিজনেসের ইনকাম? বলতে পারবি? তোরা তো 4th সেমিস্টারে বিজনেস করেছিলি, বিজনেসে এখানে এই ইন্টারেস্টটা কি বিজনেস ইনকাম? না, এটা তো আমার আদার ইনকাম, আদার সোর্সের ইনকাম, তাই না? তারপর লং টার্ম ক্যাপিটাল গেইন, এটা কি বিজনেসের ইনকাম? লং টার্ম ক্যাপিটাল গেইনের ইনকাম, এগুলো সব ডিসঅ্যালাউ করতে হবে। তো মোটামুটি বুঝতে হবে। অপশন কি দিয়েছে? ইনফরমেশন বলেছে, এ বলেছে দ্য ফার্ম স্যাটিসফাই অল দ্য কন্ডিশন 184 and 40B। বলছে ফার্ম স্যাটিসফাই করেছে 184 এর সেকশন আর 40B এর সেকশন। সমস্ত বলে দেবো, চিন্তা করে লাভ নেই। 184 এ কি লেখা আছে, 40B তে কি লেখা আছে, চিন্তা করার কিছুই নেই এখানে। তারপর কি বলছে? আদার এক্সপেন্সে, যত টাকা আদার এক্সপেন্স ছিল না তার মধ্যে কি ছিল? 24,000 টাকা পেড ইন ক্যাশ টু আ সাপ্লায়ার হু রিফিউজ অ্যাকসেপ্ট পেমেন্ট বাই চেক। ঠিক আছে তো? ও চেকটা রিফিউজ করেছে। তো ধর সাপ্লায়ার বুঝিস কাকে বলে? যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে সাপ্লায়ার বলে। ওকে আমি 24,000 টাকা ক্যাশ দিয়েছি। কেন ক্যাশ দিয়েছি ওকে? ও বলছে আমি চেক নেবো না, তাই ওকে 24,000 টাকা ক্যাশ দিয়েছি। ঠিক আছে তো? আর এটা তো তোরা করেছিলি, এটা কি বলবো?
হ্যাঁ ডিসঅ্যালাউড করতে হতো, 40A3 তে ছিল, আন্ডার সেকশন 40A সাবসেকশন 3 তে ছিল, বিজনেসে করেছিলাম। যদি ঠিক আছে এখানে কি হচ্ছে, একদিনে যদি 10,000 টাকার বেশি ট্রানজাকশন হয়, 10,000 টাকার বেশি যদি ক্যাশে পেমেন্ট করা হয়, তাহলে ফুল অ্যামাউন্ট ডিসঅ্যালাউড করে দিতে হয়। ডিসঅ্যালাউড করে পুরো 24,000 টাকা, কি যায় আসে? তারপর কি বলেছে, ডোনেশন টু রিকগনাইজ চ্যারিটেবল ইনস্টিটিউশন, পড়েছিলি তো আগে, ডোনেশন করেছি, রিকগনাইজ চ্যারিটেবল ইনস্টিটিউশন। আচ্ছা ডোনেশন কোন সেকশনে আসতো মনে পড়ে? 80G তে আসতো, এটা 80G তে আসার কথা। আচ্ছা 80G চারটে ক্যাটাগরি শিখেছিলাম, এ বি সি ডি, কি মনে হচ্ছে এটা দেখে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এ বি সি ডি এর মধ্যে কোন ক্যাটাগরি? ডি ক্যাটাগরি, ডি চ্যারিটেবল ট্রাস্ট, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, ভারত সেবা সংঘ, এগুলো সব চ্যারিটেবল ট্রাস্ট। এখানে তুমি ডোনেট করেছো, ঠিক আছে, তো 6,000 টাকা। তারপর বলছে ডোনেশন টু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি 12,000 টাকা, ঠিক আছে, তো এটা পলিটিক্যাল পার্টি তো ডোনেট করলে কোন সেকশনে আসতো? 80GGC। দেখ জিজিবি তে কি ছিল বলেছিলাম, কোম্পানি যদি পলিটিক্যাল পার্টি ডোনেট করে তখন জিজিবি, আর জিজিসি তে কি আসবে? ডোনেশন যদি কে করে, অ্যাসেসমেন্ট মানে ইন্ডিভিজুয়াল যদি করে বা ফার্ম করে, ঠিক আছে, তো 80GGC। তারপর ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল, যেটা আমি আগেই বলেছি, ঠিক আছে, তো সি বলেছে লং টার্ম ক্যাপিটাল গেইন রিপ্রেজেন্ট গেইন অন সেল অফ ল্যান্ড, ল্যান্ড বেচে তুমি লাভ করেছো, ল্যান্ড বেচে তুমি লাভ করেছো, ঠিক আছে, তো তো বলছে যে এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন 1,52,000, এটা কি রিপ্রেজেন্ট করছে? তুমি ল্যান্ড বেচে লাভ করেছো এত টাকা, ঠিক আছে, তো আদার ইনকাম অফ দ্য পার্টনার, পার্টনারদের আদার ইনকাম হচ্ছে 88 আর 68,800। বলছে তুমি টোটাল ইনকাম বের করে দাও ফার্মের, কার টোটাল ইনকাম বের করতে বলেছে? কার? বিজনেসের টোটাল ইনকাম বের করো। আর কি বলেছে? ইন্ডিভিজুয়াল পার্টনারদের ইনকামটাও বের করে দাও, এই বলেছে কোশ্চেন। তো অঙ্কটা করা যাবে, ঠিক আছে, তো বোঝা গেল তো? এই যে আমি এতক্ষণ ধরে কোশ্চেন বোঝালাম, বুঝতে পারলি তো, এতক্ষণ ধরে কোশ্চেন বোঝালাম, এবার আমরা অঙ্কে চলে আসবো। মোটামুটি বোঝা গেছে কিন্তু, আমি এতটা টাইম নিয়ে বোঝালাম, 2019 সালে কেমন এসেছিল, এখনো পর্যন্ত কোশ্চেন পড়ে দেখ। আমি রিয়েলি বলছি, কারো যদি বিজনেস করা না থাকে সেক্ষেত্রে আমার কোনো হাত নেই। ফোর্থ সেমিস্টারে যদি কারোর বিজনেস ভালো করে না করা থাকে আমার সেখানে হাত নেই, কিন্তু কারোর যদি ফোর্থ সেমিস্টারে বিজনেস করা আছে, আমি একটা অঙ্ক করে দিয়েছি, সে বললো বুঝতে পারিনি, এটা বলা ভুল। ফোর্থ সেমিস্টার যদি তার নর্মাল বিজনেসের জ্ঞান থাকে, নর্মাল পুরোপুরি ডেপথ থাকার দরকার নেই, কিছুটা যদি জানে সেই চ্যাপ্টার ইজিলি পেরিয়ে যাবে, কিছু নেই চ্যাপ্টার, কিচ্ছু নেই চ্যাপ্টার। তো দেখ প্রথমে অঙ্ক করতাম, মনে পড়ছে তোদের? তোদের দেখি কতটা মনে পড়ছে, যখন বিজনেস করতি ফোর্থ সেমিস্টারে, ইনকাম ফর বিজনেস করতি, প্রথমে কি দিয়ে আরম্ভ হতো? নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। স্যার এখানেও তাই? হ্যাঁ এখানেও সেম অঙ্ক, তো একই কথা লিখবি, লেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, লেখ সবাই লেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কত টাকা দিয়ে নেট প্রফিট বল, বলতে পারবি দেখে? 20,000 টাকা। এই 20,000 টাকা তোরা সেকেন্ড কলামে লিখবি, থার্ড কলাম না, সেকেন্ড কলামে লিখবি 20,000 টাকা। তারপর ওখানে মনে আছে কিনা না, অ্যাড করতাম, জানিস কি অ্যাড করতাম? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। অ্যাকচুয়ালি দেখ খুব ডিটেইলসে আমি ডিপলি এখানে বোঝানোর চেষ্টা করছি না। যদি কারোর বিজনেস অসুবিধা হয় আমাকে বলি, স্যার আমার বিজনেস ফোর্থ সেমিস্টার ভালো করে করা নেই, আমি একটা কি দুটো ভিডিও দিয়ে দেবো, মানে এই দুটো ভিডিও দেখে যে কোনো বিজনেস পেরিয়ে যাবে, এখানে চ্যাপ্টার পেরিয়ে যাবে, ঠিক আছে, তো disallowed expenditure, disallowed expenditure, ঠিক আছে, তো disallowed expenditure লিখে দিলাম। কি কি এক্সপেন্ডিচার ডিসঅ্যালাউড করবো দেখ, বল আমি জিজ্ঞাসা করছি, দেখ অঙ্ক অঙ্ক করে ফেলতে পারবে, অনেকে অঙ্ক করে ফেলতে পারবে, আমি যেই বলছি কস্ট অফ গুডস সোল্ড, বল কস্ট অফ গুডস সোল্ড কি ডিসঅ্যালাউড করবো কি করবো না? স্যার করার দরকার নেই, কেন ডিসঅ্যালাউড করবে এটা? তারপর রেমুনারেশন টু এমপ্লয়ি, বল এমপ্লয়িদের রেমুনারেশন দিচ্ছি, আরে ভাই আমি বিজনেস করব, ওখানে এমপ্লয়ি থাকবো, ওদের রেমুনারেশন দিতে হবে না? দিতে হবে, ঠিক আছে, এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এটাও ঠিক আছে। রেমুনারেশন টু পার্টনার্স, আগে বল তারপর আমি পরে দেখছি। রেমুনারেশন টু পার্টনার, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনারের রেমুনারেশন পেতে পারে, পাওয়ার অধিকার, ওদের অধিকার আছে এটা। তাহলে স্যার এটাও তো অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, হ্যাঁ ঠিকই বলেছি এটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, কিন্তু আমরা এটা আলাদাভাবে দেখাবো। কেমন দেখাবো? যেমন ডেপ্রিসিয়েশন করতাম, মনে আছে ডেপ্রিসিয়েশনটা কি? ডেপ্রিসিয়েশনটা প্রথমে অ্যাড করে পরে লেস করতাম, তো ডেপ্রিসিয়েশন অ্যাড করে লেস করতাম। তা এখানেও রেমুনারেশন টু পার্টনারসটা কেমন করব? অ্যাড করব পরে লেস করব। কি বললাম বুঝতে পারলি? কারণ এখানে একটু ঝামেলা আছে, তো এই জন্য বললাম অ্যাড করে লেস করব, কি? তারপর যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাস, ওটাও তাই করব, অ্যাড করে লেস করব। মানে অ্যাড কোনটা করব? যেটা ওরা দিয়ে দিয়েছে সেটা অ্যাড করব, আর যেটা হওয়া উচিত সেটা লেস করব। বুঝতে পারছিস কি বলছি? করলে বুঝিয়ে যাবি। তার মানে কি কনসেপ্ট মাথায় আসলো? স্যার দুটো নতুন কনসেপ্ট, যে দুটো কি কি? রেমুনারেশন টু পার্টনার্স আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যেটা দেবে বল না, রেমুনারেশন টু পার্টনার্স পিএল অ্যাকাউন্টের কোন দিক থাকবে? ডেবিটে থাকবে না ক্রেডিটে থাকবে?
নিশ্চয়ই যোগ করবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিক থাকবে, ডেবিট থাকবে না ক্রেডিট থাকবে? যোগ করবো। তাহলে এই দুটো আইটেমই যোগ করবো, পরে আবার বিয়োগ করবো, কাজ মিটিয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ক্রিয়েট হবে না। তাহলে কি লিখবো, রেমুনারেশন টু পার্টনার্স। এর এবার তুই বলতে পারিস স্যার এর পেছনে লজিকটা কি? কোনো লজিক নেই, এর পেছনে কোনো লজিক নেই, এর পেছনে কোনো লজিক নেই, ঠিক আছে তো? আমরা করতে হয় তাই করছি, ঠিক আছে তো? রেমুনারেশন টু পার্টনার্স, না হলে কি করতে হবে জানিস তো? বুঝতে পারছিস? শোন, যদি বলিস স্যার লজিকটা কি এর পেছনে, তো বলছি। রেমুনারেশন টু পার্টনার্স কত দিয়েছে? 2,40,000। আমি ধর এখানে 2,40,000 লিখলাম, তাই তো? এবার ধর সাপোজ ধর হিসাব করে বলছি, রেমুনারেশন টু পার্টনার্স ধর সাপোজ ধর হিসাব করে দেখলাম, ইনকাম ট্যাক্সের হিসাব, শুনছিস তো? ইনকাম ট্যাক্সের হিসাব করে বললো ভাই তোমার 1.5 লাখ টাকা নেওয়া উচিত। ইনকাম ট্যাক্সের হিসাব স্যার কি করে হয়েছে পরে বলছি। 1.5 লাখ টাকা নেওয়া উচিত, কিন্তু আমি কত টাকা দেখিয়েছি? 2,40,000। তাহলে কি এক্সেস দেখিয়েছিলাম না? ও স্যার বুঝেছি, তার মানে এখানে 90,000 টাকা নিতে হবে। আমি এই ঝামেলাতেই যাচ্ছি না, আমি এই ঝামেলাতেই যাচ্ছি না, আমি 2,40,000 যোগ করবো, পরে 1.5 লাখ লেস করে দেবো। ডেপ্রিসিয়েশন তো তাই করতি। আমার কথাটা বুঝতে পারছিস আমি কি বললাম? আমি এটাই বলতে চাইছি, ঠিক আছে তো? এখন যদি বলি না স্যার আমি এই ঝামেলাতেই জড়াবো, তাহলে ওয়ার্কিংস করে নিবি আলাদা করে নিয়ে যাবো, ওখানে দেখাবি। কিন্তু আমার মনে হয় এটা করা ভালো না, আমি যেটা বললাম সেটা করাই ঠিক হলো তো। রেমুনারেশন টু পার্টনার্স। তারপর বল আদার এক্সপেন্সেস। স্যার আদার এক্সপেন্সের মধ্যে কি আছে বল? 24,000 টাকা, ওই গল্পটা বল না। এটা তো শিখেছিলাম 24,000 টাকা গল্পটা, এটা কি করবো স্যার? এটা ডিসঅ্যালাউ করতে হবে, এইমাত্র বোঝালাম। কি এইমাত্র বোঝালাম? কি লিখবো বল, লেখ। কি লিখবি? লেখ পেমেন্ট ইন ক্যাশ। পেমেন্ট ইন ক্যাশ, কাকে ক্যাশ পেমেন্ট করেছি? টু সাপ্লায়ার। আরো লিখলে লিখতে পারিস হু রিফিউজ চেক, হু রিফিউজ চেক। কত টাকা বল? 24,000 টাকা। কোনো ডাউট আছে এখানে? ডাউট আছে না স্যার? কোনো ডাউট নেই। 10,000 টাকার বেশি যদি হয়, কি শিখেছিলাম? 10,000 টাকার বেশি যদি ক্যাশ রিসিভ বা ক্যাশ পেমেন্ট হয়, তাহলে ফুল অ্যামাউন্ট ডিসঅ্যালাউড হয়। এই সেকশন লিখবো নাকি? ওই 48 ছিল, ঠিক আছে তো? আমি লিখছি না, সেকশনে যাচ্ছি না। নেক্সট কি বলছে বল? রেমুনারেশন হলো। এবার কি আছে স্যার? ডেপ্রিসিয়েশন। স্যার ডেপ্রিসিয়েশন কি করেছিলি বল ফোর্থ সেমিস্টারে? স্যার অ্যাড করে লেস। তাহলে এখানে লিখ ডেপ্রিসিয়েশন, এখানে লিখ ডেপ্রিসিয়েশন। কত টাকা দিয়ে ডেপ্রিসিয়েশন বল? 10,000। কি মনে হচ্ছে না পুরো একই রকম লাগছে, একই টাইপের অঙ্ক? এই জন্য না কিছু স্টুডেন্ট ধর ফোর্থ সেমিস্টারে বিজনেস করেনি, তাদেরকে বারবার বলেছি তোরা একবার বিজনেসটা রিভাইজ করে নে। যারা করেনি মিনিমাম 2টো অঙ্ক করে নে, ভালো করে দেখে নে, আর কোনো ডাউটই হবে না এখানে। ডেপ্রিসিয়েশন হয়ে গেল। তারপর কি লেখা? স্যার ইন্টারেস্ট টু পার্টনার্স। এই মাত্র বললাম ইন্টারেস্ট টু পার্টনার্স মানে কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, হ্যাঁ কি না? তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করতে হয়? ধর আমি তোকে বোঝাচ্ছি দেখ কি করতে হবে। 16% দেখিয়েছে, কিন্তু দেখাতে হবে কত? 12%। তাহলে কি 4% এক্সট্রা দেখিয়েছি না? তাহলে 4% তো রিজাল্ট করতে হবে। স্যার তাহলে আপনি এখানে 4% দেখাতে পারেন তো? হ্যাঁ দেখাতে পারি, কিন্তু আমি এরকম করবো না, আমি অ্যাড করে লেস করবো। কি বললাম বোঝা গেল তো? লেখ ইন্টারেস্ট টু পার্টনার্স। কত টাকা দিয়েছে? ইন্টারেস্ট টু পার্টনার্স কত টাকা দিয়েছে বল? 16,000 আর 16,000 কত? 24,000, সরি 32,000 টাকা। এখন যদি তোর মনে হয় তুই এটা আলাদাভাবে করতে পারিস, আমি তোকে বলছি এটা কি করতে পারি জানিস? আমি তোকে বলছিলাম 32,000 টাকা কত পার্সেন্ট, কত পার্সেন্ট ক্যালকুলেট করে 32,000 টাকা হয়েছে বলতে পারছিস না? 16%এই তো 32,000 টাকা বেরিয়েছে। 16% যদি 32,000 টাকা বেরোয়, তাহলে কত পার্সেন্টের মধ্যে এক্সট্রা আছে? 4%। তাহলে 4% কত বল না? কত হচ্ছে বল? 8,000 টাকা। এখন তুই যদি বলিস স্যার আমি এখানে 8,000 টাকা লিখবো, কেউ তোকে কাটতে পারবে না, একদম ঠিক 8,000 টাকা। তো স্যার লিখতে পারি, আমি লিখতে পারি, আমি এখানে যদি লিখিও 8,000 টাকা কোনো সমস্যা নেই, জানিস তো? আমি যদি এখানে 8,000 টাকা লিখি কোনো সমস্যা নেই, লিখতে পারি, বারবার বলছি এখানে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবার আমার যদি মনে হয় না আমি এখানে লিখবো না, তাহলে আমি এখানে 32 লিখে নিচে কত মাইনাস করবো বলতে পারবি? কেউ বলতে পারবি? স্যার 32 যোগ করুন, 24 মাইনাস করুন। বুঝতে পারছিস কেন? নাকি বুঝতে পারলি না 24 কেন মাইনাস করবো? ভাব না, তুই তো দেখাচ্ছিস তো 8। স্যার আমি বুঝলাম না 24, তার তোকে দেখিয়েছি 32,000 22 16 ইন্টু 12, তাহলে 24ই তো হচ্ছে।
আমার কথাটা বুঝতে পারছিস তো? 32 যোগ করব, 24 বাদ দেবো, হয় তুমি এটা করো আর না হলে 8000 যোগ করো। বল কোনটা তোর কাছে যেটা ভালো লাগবে সেটা করবি। স্যার দুটোই তো ভালো লাগছে, তোর কাছে যেটা ভালো সেটা করবি, আমি কোনো ফোর্স করছি না এখানে, তোদের কাছে যেটা ভালো লাগবে সেটা করবি। ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? কি বললি বল? 32 যোগ করবি, অ্যাড করে লেস করবি, তাহলে এখানে এসব কেটে দে, 32 ডাইরেক্ট 32,000 টাকা দে। তাহলে এটা তো মাথায় ঢুকেছে, এটা কি ভুলে যাবে কি? এটা কি ভুলে যাবি? শোন, এটা কি ভুলে যাবি? ইন্টারশন ক্যাপিটাল। এখন তোর মানে প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো 16%, আপনি তো 12% বললেন, ধরুন কোশ্চেনেই ধরুন 10% দিয়েছে, তখন কি হবে? তখন 10%ই হবে, তখন আর 12% হবে। ইনকাম ট্যাক্স কি বলেছে দেখ, ওদের ইনকাম ট্যাক্স, ওদের যে গল্পগুলো খুব সুন্দর। ওরা বলে যে ম্যাক্সিমাম 12, যদি মিনিমাম হয় তাহলে মিনিমামটাকে দেখো। আমার কথাটা বুঝতে পারলি? তাহলে ইনকাম ট্যাক্স আগে অনেক করেছি, ম্যাক্সিমাম 12, যদি 10 থাকে তাহলে 10% কনসিডার করবো। বল ক্লিয়ার হয়েছে? চারটে পয়েন্ট ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে। তারপর কি বলেছে স্যার, ডোনেশন টু রিকগনাইজ চ্যারিটেবল ইনস্টিটিউশন, ঠিক আছে, 6000, ওটা 12,000, মানে 18,000 টাকা একবার ডোনেশন লিখতে পারি কি রে? এবার তোদের যদি মন চায় তোরা অবশ্যই লিখবি, আমি লিখছি না, আচ্ছা আমিও লিখে দিচ্ছি। ডোনেশন টু, কোথায় ডোনেট করেছি? 6000 টাকা, বল রিকগনাইজড, ডোনেশন টু রিকগনাইজড চ্যারিটেবল ট্রাস্ট, তাই তো? কত টাকা? 6000। আর কি ডোনেশন টু পলিটিক্যাল পার্টি, ডোনেশন টু পলিটিক্যাল পার্টি, কোনো ডাউট লাগছে? না, তুই একটু বেশি মাথা খাটিয়ে ফেললি এখানটায়, তুই এখানটায় বেশি মাথা খাটিয়ে ফেললি, তুই এখন 80G এর কনসেপ্টে খালি। আমার প্রশ্ন, আচ্ছা তুই যখন ডোনেশন নিয়ে প্রশ্ন করলি, আমি যখন ডোনেশন নিয়ে আমি অ্যান্সারটা দিই। শোন, আমরা 4th সেমিস্টারে বিজনেস করেছিলাম, জানিস তো? পিএল অ্যাকাউন্টে ডেবিটে ডোনেশন লেখা থাকতো। ওখানে ডোনেশনের রুল কি ছিল? যদি তুমি ট্রেড ইউনিয়নকে ডোনেট করো তাহলে অ্যালাউ করবে, আর ট্রেড ইউনিয়ন ছাড়া তুমি কাকে ডোনেট করছো আমার জানার দরকার নেই, ডিসঅ্যালাউড। এই কারণে ডিসঅ্যালাউড করলো, এখানে কোনো 50-50 কোনো ব্যাপার নেই। মনে পড়েছে ব্যাপারটা? তবে ডোনেশন টু পলিটিক্যাল পার্টি কত টাকা ছিল বল? 12,000 টাকা হলো তো? 12,000 টাকা। বল কোনো ডাউট? স্যার ডাউট নেই। কি রে বল, 2019 সালে অনার্স এসেছিল, খুব মানে এখনো পর্যন্ত তোর তো প্রথম শিখছিস, আজকে ক্লাসে প্রথম শিখছিস, খুব টাফ লাগছে এটা? কিছু আছে অঙ্কের মধ্যে? কিছু নেই, যোগ কর। 2,40,000 আর 24, 2,64,000, 10, 2,74,000, 3 লাখ, 3,24,000 আর 20, 3,44,000, ঠিক তো? এবার এখান থেকে কি করবো? ডিসঅ্যালাউড করবো ইনকাম। আমি কোশ্চেন করবো, অ্যান্সার দিবি। বল দেখি এখান দিয়ে কি কি ইনকাম ডিসঅ্যালাউড হবে? লেটস কর ডিসঅ্যালাউড ইনকাম বলে, কি কি ইনকাম ডিসঅ্যালাউড হবে? একটা হবে, শর্টে লিখলাম, লং টার্ম ক্যাপিটাল গেইন, কত টাকা দিয়েছে? 1,52,000। আর ইন্টারেস্ট কত দিয়েছে? 24,000। 1,52,000 আর 24 কত হয়? 1,52,000 আর 1,56,000 আর 20, 1,76,000। বাদ দে, এই অবস্থা বাদ দিয়ে এখানে রাখ, 3 লাখ, 1,68,000। এর থেকে কি করতাম মনে পড়ছে? স্যার অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার লেস করতেন, মনে পড়ছে তো? লেস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, কি করতাম? প্রথমে লিখতাম ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, মনে পড়ছে কি রে? ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস কত দিয়েছে? ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস 15,000 টাকা। আর একটা যেটা আজকে শেখালাম সেটা কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মনে পড়ছে তো? যেটা অ্যালাউ করবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা? ওই তো স্যার 32,000 টাকা, এটা 16% কে রিপ্রেজেন্ট করছে, অতিরিক্ত 4% কত হবে? 4, অতিরিক্ত 4 বাদ দিলে কত হচ্ছে দেখতো? না সরি, এটা 12 হবে তো, অ্যালাউ করছে কত? 12 তো, তাই 12/16 হবে, কত হচ্ছে? 24,000। তাহলে 24 আর 15 কত হলো? 39,000। বাদ দে, $1,29,000, তাই তো? ঠিক করে করেছিস? তাহলে 1,29,000 হচ্ছে, তাই তো? 1,29,000।
হলো তো? এত অব্দি বুঝতে পারলি? এই যেটা বেরোলো তাকে জানিস কি বলে? এত অব্দি তো করতি তোর আগে। এটাকে কি মনে করতি? আনসার স্যার ইনকাম ফ্রম বিজনেস। আজকে এটাকে ইনকাম ফ্রম বিজনেস বলবো, এটাকে বলবো বুক প্রফিট। কি বলবো? মনে রাখতে হবে এই কথাটা, এই ওয়ার্ডটাই বলতে হবে, বুক প্রফিট। ঠিক আছে, বুক প্রফিট। তোরা যেটা আগে ইনকাম ফ্রম বিজনেস বলছি, এখন তাকে বলি বুক প্রফিট। বেশ, তাহলে এরপরে আর এক লাইন হবে বুক প্রফিট। কত বেরোলো বুক প্রফিট? 1,29,000 বেরোলো। ঠিক আছে তো? এবার এর থেকে কি করতে হবে জানিস? বুক প্রফিট থেকে লেস করতে হবে পার্টনার্স রেমুনারেশন। কি করতে হবে? এ দেখ, এখানে করেছিলাম না পার্টনার রেমুনারেশন কত ছিল বল? কত ছিল পার্টনার রেমুনারেশন? 2,40,000। অরিজিনাল 2,40,000 হওয়া উচিত কিনা সেটাই আমরা ক্যালকুলেট করছি, কত টাকা হওয়া উচিত সেটা ক্যালকুলেট করছি। ঠিক আছে তো? পার্টনার্স রেমুনারেশন, ঠিক আছে, পার্টনার্স রেমুনারেশন দেখলাম তো। আচ্ছা দেখ, এই ইন্টারেস্টটা করলাম না এই সেকশনটা, আন্ডার সেকশন 40B4। ঠিক আছে তো? সেকশনটা কোনটা? ইন্টারেকশন ক্যাপিটাল সেকশনটা 40B4 এ আছে। ঠিক আছে, রেমুনারেশন টু পার্টনার এটা কি 40B5 এ আছে। 40B5। ঠিক আছে তো? কত বেরোলো বললাম? 40B5 এ আছে। তো দেখ, এবার একটা রুল লিখেছি 40B5 এর রুলটা কি আছে। ঠিক আছে তো? কি বললাম? এই যে 40, এই যে পার্টনার্স রেমুনারেশন আছে না 40B5 এর রুলটা কি আছে, রুলটা লিখে দিয়েছি। উপরটা মুছতে হবে, নাহলে লেখানো যাবে না। ঠিক আছে, উপরটা মুছে তারপর লেখাচ্ছি। আচ্ছা দেখ, এই যে রুলটা কি ছিল যেটা বললাম, এই রুলটা তোকে জেনে রাখলে কাজ হয়ে যাবে। এই রুলটা জেনে রাখলে কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এই রুলটা জেনে রাখলে কি বললাম, কাজটা হয়ে যাবে। তো বল রেমুনারেশন অ্যালাউড টু ম্যাক্সিমাম লিমিট, কত টাকা আমাদের গভর্নমেন্ট মানে ইনকাম ট্যাক্স অফিসার কত টাকা রেমুনারেশন ম্যাক্সিমাম অ্যালাউ করবে? এটা কত নম্বর ধারায় বলা আছে? 40B5, আন্ডার সেকশন 40 সাবসেকশন বি রোমান 5 এই সেকশনে বলা আছে। কি বলেছে? বুক প্রফিট, এটা হচ্ছে তুই ম্যাক্সিমাম কত টাকা রিডাকশন পাবি। ম্যাক্সিমাম রিডাকশন, তুই কত টাকা ম্যাক্সিমাম রিডাকশন পাবি, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিডাকশন। কি বললাম বুঝতে পারলি তো? দেখ কি লেখা আছে ভালো করে পড়। বুক প্রফিট তো তোর বেরিয়ে গেছে, বুক প্রফিট তো বেরিয়ে গেছে। কি রে শুনছিস তো? বুক প্রফিট আমাদের বেরিয়ে গেছে। বলছে অন ₹3 লাখ অফ দা বুক প্রফিট, মানে বুক প্রফিট যদি তোমার 3 লাখ টাকা বেরোয়, বুক প্রফিট যদি তোমার 3 লাখ টাকা বেরোয়, তাহলে 3 লাখ টাকা বেরোয়, তোর কত বুক প্রফিট বেরিয়েছে? স্যার বুক প্রফিট তোমার 1,29,000 বেরিয়েছে, মানে কি 3 লাখের মধ্যেই? মানে বুঝতে পারছিস তো? দেখ, বুক প্রফিট কখনো কখনো 3 লাখের মধ্যে হবে, কখনো কখনো 3 লাখ ক্রস করে যাবে। 3 লাখের মধ্যে হলে কি হবে? 1.5 লাখ টাকা অর 90% অফ বুক প্রফিট, অর 90% অফ বুক প্রফিট হুইচ এভার ইজ হায়ার বা মোর। দেখ যদি বুঝতে অসুবিধা ক্লিয়ার করেছি, কারণ যে কোনো অঙ্ক তোর কনফিউজ তৈরি করতে পারে এই জায়গাটা। ধর বলি স্যার আমার বুক প্রফিট না ধরুন 2 লাখ টাকা বেরিয়েছে, তাহলে কি হবে? শোন, 2 লাখ আমার যদি 2 লাখ টাকা বেরোয়, তাহলে কি 3 লাখের মধ্যে হচ্ছে, তাহলে কি হবে স্যার? 1.5 লাখ আর 2 লাখের 90%, 2 লাখের 90% কত হয়? 1,80,000, আর 1.5 লাখ বড় কোনটা? 1,80,000। স্যার আপনি তো বললেন 2 লাখ টাকা, ধরুন 2 লাখ টাকা হয়নি, ধরুন আমার বুক প্রফিট হয়েছে ধরুন 5 লাখ টাকা, 5 লাখ টাকা, তখন কি হবে স্যার? 3 লাখের 90% আর 1.5 লাখ বড় কোনটা? 2,70,000, 2,70,000, 2,70,000। আমি 5 লাখ টাকা বলে 3 লাখ টাকা অব্দি চাপিয়েছি, কত বাকি আছে এখনো? 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকার উপর 60%, বুঝতে পারছিস তো? চিন্তা করার কিছু নেই, আমি এক একটা এক্সাম্পল দিয়ে দিয়ে করাবো। এখন এক একটা এক্সাম্পল ধরে ধরে করাবো। এই অঙ্কটা শেষ করে নিই, তারপরে একটা এক্সাম্পল দিয়ে করাবো। কেমন এক্সাম্পল দেবো? যেমন ধর বুক প্রফিট যদি 3 লাখের নিচে হয় তাহলে কি হবে, বুক প্রফিট যদি 3 লাখের উপর হয় তাহলে কি হবে, বুক প্রফিট যদি মাইনাসে বেরোয় তাহলে কি হবে, সব করাবো একটা করে, তাহলে আর কোনো কোশ্চেনই থাকবে না। ঠিক আছে, সব করে দেবো। তো বুঝতে পারলি তো? তার মানে বল এখানে আপাতত বল, আপাতত এই অঙ্কটাই বল, বুক প্রফিট কত বেরিয়েছে তোর? 1,29,000। তোর বুক প্রফিট কত পেয়েছে? স্যার আমার বুক প্রফিট পেয়েছে 1,29,000। ক্লিয়ার?
ক্লিয়ার বুক বই কত পেয়েছে 1,29,000। তাহলে কোনটার মধ্যে পড়ছে, প্রথমটার মধ্যে পড়ছে না সেকেন্ডটার মধ্যে পড়ছে? প্রথমটা। তাহলে তুই মুখে মুখে বলতে পারবি কেন স্যার 1.5 লাখ টাকা 90% অফ বুক প্রফিট। তাহলে এর 90% ক্যালকুলেটর নেই, এখানে দেখাচ্ছে দেখ 1,29,000 এর 90% or 1.5 লাখ, হুইচ এভার ইজ হায়ার? কত? 1.5 লাখ টাকা। এখানে লিখলাম 1.5 লাখ টাকা। কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট আছে এখানে? 1.5 লাখ টাকা। তবে একটা জিনিস তোর কথায়, একটা জিনিস মাথায় রাখতে হবে। কি স্যার মাথায় রাখতে হবে? তোর রেমুনারেশন প্রথমে কত লিখেছিলি? 2,40,000। তো এই যে এখানে এরা মাইনাস করলি সেটা যেন 2,40,000 কে ক্রস না করে, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? সাপোজ ধর একটু শুনে নে এই জায়গায় শুনে নে, এখানে তো সাপোজ 1.5 লাখের জায়গায় যদি 2.5 লাখ টাকা হয়ে যেত তখন 2,40,000 হতো। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি ব্যাপারটা? তো কখনো যদি মাথা থেকে বেরিয়েও যায় তখন কি করবি, তুই ক্যালকুলেট করে, এটা ক্যালকুলেট করে যত টাকা বেরোবে সেটা, আর ওপরে যে রেমুনারেশন হুইচ ওয়ার ইজ লোয়ার, হুইচ ওয়ার ইজ লোয়ার। বুঝতে পারলি ব্যাপারটা? মানে মাথায় ঢুকলো নাকি ঢুকলো না বল? কিছু বলিনি কিন্তু আমি, এমন কিচ্ছু বলিনি অঙ্কটাই। তাহলে বল 1,29,000 থেকে 1.5 লাখ বাদ দিলে কত হচ্ছে বল? 1,29,000 থেকে 1.5 লাখ বাদ দিয়ে স্যার কেন 21,000 টাকা মাইনাস, তাই তো 21,000 টাকা মাইনাস বেরোচ্ছে। এটাকে কি বলে জানিস? এটাকে বলে বিজনেস লস, হ্যাঁ কি না? এবার তো আগের মতন জায়গায় চলেই আসলো বিজনেস লস কত? 21,000 টাকা। এত অবধি করে নে, তারপর আমি বাকিটা বলছি। এত অবধি করে নে, তারপর বলছি আমি। আচ্ছা একটু মুছে দিচ্ছি। এত অবধি 21,000 টাকা বেরিয়ে গেল, উপরের পোর্শনটা মুছে দিই। উপরের পোর্শনটার দরকার নেই না? দরকার আছে, যদি অন্য অঙ্ক করি। যেটা বেরোলো সেটাকে, যেটা বেরোলো না ATL বিজনেস লস, কত বেরোলো বল? 21,000 টাকা। বিজনেস লস মাইনাস 21,000 টাকা। বি দিয়ে লিখবো কি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, মনে পড়ছে তো? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কত টাকা? লং টার্ম ক্যাপিটাল গেইন 1,52,000। তারপর সি দিয়ে কি লিখবো? ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সেস কত টাকা? ইন্টারেস্ট 24,000 টাকা। টোটাল কর 1,55,000, তাই তো? 1,55,000, এটাকে কি বলে? জিটিআই। কি জিটিআই? কোনো ডাউট লাগছে? অঙ্কটা কঠিন লাগছে এখন পর্যন্ত? গ্রস টোটাল ইনকাম। তো বল না তুই 4th সেমিস্টার অঙ্কের সঙ্গে এখানে কি ডিফারেন্স পেলি? শুধু দুটো পয়েন্টে তো ডিফারেন্স পেলি, আজকে ডিফারেন্স আছে না? গ্রস টোটাল ইনকাম, এর থেকে কি লেস করতে হবে? ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U। প্রথমে লিখবো আন্ডার সেকশন 80G, ঠিক আছে? 80G। তো বল 80G তে কি ছিল? ডোনেশন টু, কোথায় ডোনেট করেছিলাম? ডোনেশন টু রিকগনাইজ, না রিকগনাইজ চ্যারিটেবল ট্রাস্ট, রিকগনাইজ চ্যারিটেবল ট্রাস্ট। ডোনেশন টু রিকগনাইজ চ্যারিটেবল ট্রাস্ট কত টাকা ডোনেট করেছিলাম? 12,000 টাকা। তো 12,000 টাকা। চ্যারিটেবল ট্রাস্টে কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়? চ্যারিটেবল ট্রাস্টে কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়? 50%। 12,000 এর 50% 6,000। 6,000 টাকা ছিল? আচ্ছা সরি, 6,000 50% 3,000 টাকা হবে। তারপর ছিল আন্ডার সেকশন 80GGC ডোনেশন টু পলিটিক্যাল পার্টি, ডোনেশন টু পলিটিক্যাল পার্টি ডোনেশন টু পলিটিক্যাল পার্টি কত? পলিটিক্যাল পার্টি ডোনেট করলে পুরো টাকাতে ছাড় পাওয়া যায়, কোনো সমস্যাই নেই, তো জানিস আগে করেছিস। 12,000 টাকা, তাই তো? 3 আর 12 15,000 টাকা বাদ দে। 1,55,000 থেকে 15 বাদ দিলে 1,40,000। এটাকে কি বলে? টোটাল ইনকাম, হ্যাঁ কি না? কি বের করতে বলেছিল কোশ্চেন পর?
কোশ্চেন পড়ে বল তোকে কি বার করতে বলেছে। টোটাল ইনকাম অফ দ্য ফার্ম, একটা অ্যান্সার হলো। এবার ট্যাক্স লাইবিলিটি, এ তো আরো সোজা, ট্যাক্স লাইবিলিটি করা তো কোনো ব্যাপারই না। দেখ ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লাইবিলিটির সময় অনেক ঝামেলা ছিল জানিস, এই ইন্ডিভিজুয়ালের ট্যাক্স লাইবিলিটিতে প্রচুর ঝামেলা আছে, কেননা ওখানে দেখতে হবে তার বয়স কত, কত টাকা ইনকাম অনেক দেখতে হবে। এখানে কোনো ঝামেলা নেই। এখানে এখানে কি নর্মাল ফার্মের ক্ষেত্রে কি হয় জানিস তো, ফার্মের ক্ষেত্রে 30% ট্যাক্স রেট, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে তো, দেখ আমি করছি। তো দেখ এখানটায় 80G এই যে এখানে এখানে একটু গন্ডগোল হয়েছে, মিস্টেক হয়েছিল, যেন একটা ওয়ার্কিংস করতে হবে, ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস যতটা হয়েছিল তার নিচে ওয়ার্কিংস কর। ওয়ার্কিংসে কি লিখবি জানিস, এজিটিআই। এজিটিআই এর ফুল ফর্ম জানিস তো, এজিটিআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম। কি করে বের করতাম, প্রথমে লিখতাম জিটিআই, জিটিআই কত এই অঙ্কে দেখ, জিটিআই কত, জিটিআই হচ্ছে 1,55,000। তার থেকে মাইনাস করতাম কি জানিস, তার থেকে মাইনাস করতাম কত ছিল দেখ, ক্যাপিটাল গেইন। এখানে জিটিআই ছিল 1,55,000, তার থেকে যত রকমের ডিডাকশন ছিল সব ডিডাকশন বাদ দিতাম। এখানে কি ছিল, এখানে ডিডাকশন বাদ দিতাম, ডিডাকশন আন্ডার সেকশন 80 সব ডিডাকশন বাদ দিতাম, এক্সেপ্ট 80G। কেন 80G বাদ দেবো না, 80G তো করছি, 80G বাদ দেবো কি করে, ঠিক আছে তো। আর 80G যদি বাদ দিতেন আমার 80GC কি করে বাদ দেবো, হবে না। তাহলে এটা তো কিছুই ছিল না। আর কি বাদ দিতাম এর থেকে, লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল, লং টার্ম 1,52,000 টাকা ছিল না, 42 লিখছি, 1,52,000 বাদ দিয়ে কত হচ্ছে 3,000 টাকা। এটা হচ্ছে এজিটিআই, ঠিক আছে তো, এজিটিআই। এবার কি হতো, এজিটিআই যত বেরোতো তার 10% করতাম, 10% অফ এজিটিআই। এজিটিআই 10% করলে কত হবে, 300 টাকা। আর অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত ছিল, 6,000, তাই তো। হুইচ এভার ইজ লোয়ার, কত হবে লোয়ার, 300 টাকা। এবার এই 300-র উপর 50% করতাম, 300 50% করলে কত হবে, 150 টাকা। এটা হবে 12,150। তো 1,55,000 থেকে 12,150 বাদ দিলে কত হচ্ছে দেখ, 1,42,850, তাই তো। এই হলো তোর টোটাল ইনকাম। এত অব্দি টুকে নে, তারপর আমি বলছি। 1,42,850 এটা টোটাল ইনকাম, টুকে নে, ঠিক আছে। টোকা হয়ে গেলে আমি মুছে দেবো, এটা টোকা হয়ে গেলে আমি মুছে দেবো, তাতেই টুকে নে। 1,42,850 টোটাল ইনকাম, ঠিক আছে তো। এত অবধি গেল অ্যান্সার, এত অবধি বলে বলিস 1,42,850 টোটাল ইনকাম। ফোর্থ সেমিস্টারে 80G করেছিলি তো, 80G করেছিলি তো। 80G করার সময় আমরা 4টে ক্যাটাগরি বলেছিলাম, আমি বুঝিয়েছিলাম 4টে ক্যাটাগরি, এ বি সি ডি। এ আর বি তে তো কোনো সমস্যা থাকতো না, সি আর ডি তে কি বলেছিলাম, সি আর ডি ক্যালকুলেট করার জন্য তোকে বের করতে হবে এজিটিআই, বের করতে হয় এজিটিআই। তো বল এখানে ছিল রিকগনাইজ চ্যারিটেবল টাস্ক, কোন ক্যাটাগরির মধ্যে করতে, সি না ডি, তাহলে এজিটিআই বের করতে হবে। এজিটিআই বের করার নিয়ম কি ছিল, গ্রস টোটাল ইনকাম থেকে বাদ দাও তুমি ডিডাকশন, 80C থেকে শুরু করে 80G অবধি যত ডিডাকশন সব বাদ দাও, শুধুমাত্র 80G কি করে বাদ দিবি, 80G বাদ দিতে পারবি, 80G তো ক্যালকুলেট করছি। আর 80G যদি বাদ দিতে না পারিস 80GC কি করে বাদ দিবি, সিরিয়ালি হয়তো, সিরিয়ালি হয়তো স্যার বাদ যাবে না, কোন ডিডাকশন বাদ যাবে না। কিন্তু ওখানে ভালো করে নোটটা পড়িস, ভালো করে লেখা ছিল লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এগুলো থাকলে বাদ যায়। লং টার্ম ক্যাপিটাল গেইন অঙ্কে ছিল, বাদ গেল, তাই তো। তাহলে কত হচ্ছে, 1,55,000 থেকে 1,52,000 বাদ দে, রইল কত, 3,000 টাকা। এই 3,000 টাকা হচ্ছে এজিটিআই। তাহলে এজিট রুল ছিল এজিটিআই 10%, দরকার হলে পুরোনো খাতা বের করে দেখবি, বা না থাকলে বলবি, ভিডিও আমার তো করাই ছিল। এজিটিআই 10% কত হলো, 3,000 10% কত, 300 টাকা, ঠিক আছে। আর অ্যাকচুয়াল খরচা করেছিলাম কত, 6,000 টাকা। 300 6,000 ছোট কোনটা, 300 টাকা। এই যে 300 টাকা বেরোলো না, এর 50% চাপাবি, কারণ এই 300 টাকাকে বলতাম কোয়ালিফাইং অ্যামাউন্ট, মনে করার চেষ্টা কর, এটাকেই বলতাম কোয়ালিফাইং অ্যামাউন্ট, তার 50% 150 টাকা।
ঠিক আছে তো? তার মানে দেখেছিস কি কনসেপ্ট, ফোর্থ সেমিস্টারে ছোট ছোট জিনিস বেরিয়ে আসছে, ছোট ছোট জিনিস বেরিয়ে আসছে এখানে। 150 টাকা, ঠিক আছে। আর এখানে এটা তো বুঝেছিস, আর কোনো সমস্যা নেই, 1,42,850, স্যার এটা বুঝে গেছি। এবার ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে, ট্যাক্স লাইবিলিটি কি বের করতে হবে? ট্যাক্স লাইবিলিটি। বল টোটাল ইনকাম তো এত টাকা, এর মধ্যে স্পেশাল ইনকাম, আমি বলেছি স্পেশাল ইনকাম কাকে বলে, তিনটা স্পেশাল ইনকাম হয়, একটা লং টার্ম হয়, একটা শর্ট টার্ম হয়, আর লটারি, আর কোনো স্পেশাল ইনকাম নেই। তো এই 1,42,000 এর মধ্যে কোনো স্পেশাল ইনকাম আছে? হ্যাঁ আছে, কে বলছে নেই? লং টার্ম ক্যাপিটাল গেইন আছে। এই লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর 1,52,000 যে লং টার্ম ক্যাপিটাল গেইন আছে, এর উপর তোকে 20% ট্যাক্স দিতে হবে, এর উপর 20% ট্যাক্স দিবি, আর কোনো ট্যাক্স দিতেই হবে না। তাহলে ভাব, একটু চিন্তা ভাবনা, কারণ আমি তোকে বলছি, শোন মন দিয়ে শোন। আজ ধর তুই স্টুডেন্ট, আজ ধর তুই স্টুডেন্ট, সত্যি তো স্টুডেন্টই তো আজকে। তো ধর আজকে ধর তুই একটা লটারি কেটেছিস, আজকে তুই লটারি কেটেছিস, ভালো মন দিয়ে শোন, লটারি কেটেছিস, লটারি কেটে 5 লাখ টাকা পেয়েছিস, লটারি কেটে 5 লাখ টাকা পেয়েছিস, গভর্নমেন্ট তোর থেকে 30% ট্যাক্স নেবেই নেবে, ঠিক আছে তো? বা ধর একটু ঘুরিয়ে বলছি উদাহরণ, আমি একটা ঘুরিয়ে উদাহরণ বলছি, তুই ধর একটা বিজনেস করছিস, তুই ধর একটা বিজনেস করছিস, ঠিক আছে, বিজনেস করে না এবছর তুই লস খেয়ে গেছিস, মনে কর বিজনেস করে কি করেছিস, এই বছর পুরো লস খেয়ে গেছিস, পুরো লস খেয়ে গেছিস, কিন্তু তুই ধর লটারি লটারি কেটেছিস, লটারি কেটে ধর 2 লাখ টাকা জিতে গেছিস, 2 লাখ ওপর 30% গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তুই কত লস খেয়েছিস ওটা ম্যাটার করে না, লটারি ইনকামটা আলাদা খাত, স্পেশাল রেট হবে, স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসবে। তো এখানে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সরকার বলছে যে আগে তোমার স্পেশাল ইনকামের উপর তুমি স্পেশাল রেট দাও, তোমার উপর নরমাল, ভালো করে শোন, নরমাল ট্যাক্স নেবে না তোর থেকে, তোর থেকে কোনো নরমাল ট্যাক্স নেবেই না। কি করে নরমাল ট্যাক্স নেবে? 1,42,000 টাকা, আমি রাউন্ডেই বলি, 1,42,000 টাকার মধ্যে 1,52,000 তো হতেই পারে না, বুঝতে পারলি তো কি বলছি? তাহলে গভর্নমেন্ট শুধু এর উপরই ট্যাক্স নেবে, বাকি বাকি কিছু আছে? বল না, তোর 1,42,000 টাকার মধ্যে তোর 1,52,000 টাকা লং টার্ম ইনকাম, স্যার লস হয়ে যাচ্ছে তো। তো নরমাল ইনকাম, নরমাল বিজনেসে তো লস হয়েছে, তুই ভাব নরমাল বিজনেস লস হয়েছে, ওর উপর ট্যাক্স নেবে না। তাহলে আমার কথাটা বুঝতে পারলি, কিসের উপর ট্যাক্স নেবে? শুধু লং টার্মের উপর ট্যাক্স নেবে। তাহলে এটা মুছে দে, এটা মুছে দে, এটা বোঝালাম তো। ট্যাক্স লাইবিলিটি করবে এবার, ট্যাক্স লাইবিলিটি লিখ, ট্যাক্স অন, লিখ ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন, লিখ ট্যাক্স অন এলটিসিজি। কতটা, কত ছিল? 1,52,000, তারপর কত পার্সেন্ট হয়? 20%। কত টাকা বল? হ্যাঁ 30,400। এবার ট্যাক্স অন নর্মাল ইনকাম, নর্মাল ইনকামের কত পার্সেন্ট ট্যাক্স হবে? স্যার কিছুই তো হবে না, 30,400 এর উপর কত পার্সেন্ট হয়ে যাবে? 4% চাপিয়ে দেবে, কি না? কি রে SHEC 4% চাপিয়ে দে, কর 4% কর, 30,400 4% চাপা, 1,200 1216, ঠিক আছে, 1216 কত হচ্ছে? 31,616, এটাকে 620 করে দিই নাকি? এটাকে ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে, বোঝা গেল তো? বল অঙ্কটা বোঝা গেল তো তোর? ট্যাক্স লাইবিলিটি, আচ্ছা ওই বইটা কত লেখা আছে? 31,616 নাকি 620, কত দেওয়া আছে স্যার? দেখ 616 না 620, দেখ যদি 620 দেয় তাহলে ব্যাকেটে লিখবি রাউন্ডেড অফ, ঠিক আছে, দেখে নে 616 না 620, দেখেন 616 তে আছে। আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি আমি 620 লিখলে কোনো ভুল নেই, 620 লিখলে আমি 620 লিখি, ব্যাকেটে রাউন্ডেড অফ চালিয়ে দে, ব্যাকেটে রাউন্ডেড অফ করে দে, বোঝা গেল? পুরো অঙ্কটা কমপ্লিট করে দিলাম, কমপ্লিট অঙ্কটা, ঠিক আছে তো? দেখ ছোট ছোট অঙ্ক করাবো, ছোট ছোট অঙ্ক, বেশি বড় না। দেখ এদিক টাকা, তাকালে বুঝে যাবি কি বলছে। আমি বললাম না আমি ছোট ছোট কিছু পার্ট করাবো, এই ছোট ছোট পার্ট বলেছি, এখানে জেনে রাখলে সুবিধা, ডাউটই হবে না, ডাউট আসবে না। এখানে কি বলেছে দেখ, বলছে মানে কোশ্চেনটা থেকে আমি পুরো অ্যান্সার তুলে নিয়ে আসলাম, বুঝিস তো? তোর হাতে তোকে বলেছে বুক প্রফিট তোর এত, কত টাকা বুক প্রফিট বলেছে দেখতে পাচ্ছিস তো? 1,17,660, তো 1,17,660 3 লাখের মধ্যে। নেক্সট একটা এক্সাম্পল, বুক প্রফিট বলে দিয়েছে 7,34,300, ঠিক আছে, আর রেমুনারেশন টু পার্টনার্স বলেছে 5,50,000, এটা বলে দিয়েছে। বলছে বলো 40B5 এ ম্যাক্সিমাম কত টাকা অ্যালাউ করবে ডিডাকশন হিসেবে, ঠিক আছে। তো দেখো এটা করার জন্য এটা কি বলেছে, বুক প্রফিট বলে দিয়েছে এত টাকা, তার মানে 3 লাখ টাকা ক্রস করে যাচ্ছে। তাহলে প্রথমে করব 1.5 লাখ টাকা
और 90% অফ বুক প্রফিট, মানে 3 লাখ টাকা 90% করব। তাহলে কত হচ্ছে এখানে, হুইচ এভার ইজ হায়ার, এর মধ্যে যেটা বড় হবে, তাহলে 1.5 লাখ টাকা, এখানে লিখছি 1.5 লাখ টাকা और 2,70,000, হুইচ এভার ইজ হায়ার, কোনটা হায়ার হচ্ছে, 2,70,000। ঠিক আছে তো, এটা মাথায় রাখতে হবে। 3 লাখ টাকার বেশি আছে, তাহলে 3 লাখ টাকা অবধি একটা স্ল্যাব, তারপর 3 লাখ টাকার উপর বেশি কত টাকা হচ্ছে, ব্যালেন্স কর না, 2,34,300। ঠিক আছে তো, তাহলে এটা হচ্ছে একটা হলো। এবার 2 নম্বরটা কি বলছে, 7,34,300 থেকে 3 লাখ টাকা বাদ দেবো, বাদ দিয়ে যেটা হচ্ছে কত হচ্ছে, যেটা হচ্ছে 4,34,300, তার উপর কত পার্সেন্ট, 60%, এটা কত দিয়ে কত হচ্ছে, 2,60,580। এই দুটো যোগ কর, দুটো যোগ করে কত হচ্ছে, 5,30,580। ম্যাক্সিমাম এত টাকা অ্যালাউ করতে পারবে, কিন্তু আমার রেমুনারেশন কত ছিল, 5,50,000। এবার বল না এই দুটোর মধ্যে ছোট কোনটা, এটা, তার মানে এত টাকা অ্যালাউ করবে। বুঝতে পারলি এবারটা কি বলেছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন বলেছে বুক প্রফিট বলে দিয়েছে এত টাকা, 15,45,300, মানে যেটা কিনা 3 লাখ টাকার বেশি, স্ল্যাবে যেতে হবে। এবার স্ল্যাবে যেতে হবে। আর রেমুনারেশন বলেছে 15,55,000, তাহলে কি করে করব, দেখ আমি করে দেখাচ্ছি। আগের অঙ্কগুলো জাস্ট শুধু ফিগার দিয়ে বলছিলাম, এবার কিভাবে এক্সামে লিখতে হবে সেটা দেখাচ্ছি। ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেভাবে বলছি এইভাবে লিখতে হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, ঠিক আছে, ডিডাক্টেবল, ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডিডাক্টেবল on account of partners remuneration। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, লেখাটা দেখে নে কিভাবে লিখতে হবে। ঠিক আছে তো, তাহলে প্রথমে কি লিখবি, ফর, এইভাবে লিখবি, ফর ফার্স্ট 3 লাখ, প্রথম 3 লাখ টাকা অফ বুক প্রফিট, দেখ একটু শুনে নে, তোরা তো জানিস, বুঝতে পেরেছিস, 15,45,300 মানে 3 লাখ টাকার বেশি, তাহলে প্রথম 3 লাখ টাকার উপর, ঠিক আছে, প্রথম 3 লাখ টাকার উপর চাপাবো, তারপর ব্যালেন্সের উপর চাপাবো। তো প্রথম 3 লাখ টাকার উপর কিভাবে চাপাবো, দেখ এটা হচ্ছে নিয়ম হচ্ছে 1.5 লাখ और 90% অফ 1.5 লাখ, সরি 3 লাখ, তা 3 লাখের 90% 2,70,000 আর 1.5 লাখ, বড় কোনটা, এখানে লিখ হুইচ এভার ইজ হায়ার, বড় কোনটা, 2,70,000। ঠিক আছে তো, তারপর লিখবো ব্যালেন্স, অ্যামাউন্ট অফ বুক প্রফিট, বুক প্রফিটের ব্যালেন্স অ্যামাউন্ট কত, এই 15,45,300 থেকে 3 লাখ বাদ দিলে কত হচ্ছে স্যার, 12,45,300 কি না, 12,45,300 উপর 60%, বল কত হচ্ছে, 7, এটা হচ্ছে টোটাল কর, এই দুটো যোগ করে বল কত হচ্ছে, 10,17,180। ম্যাক্সিমাম এত টাকা ডিডাক্ট করতে পারি, তো ধর আমার রেমুনারেশন কত ছিল, 15,55,000, আর এটা, তাহলে ডিডাক্ট করবো কোনটা, এই টাকা নাকি এটা, কোনটা ডিডাক্ট করা উচিত, 10,17,180।